সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানে চলমান গণবিক্ষোভ, মৃত্যুর সংখ্যা বৃদ্ধি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হস্তক্ষেপ এবং এর বিপরীতে তেহরানের কঠোর প্রতিক্রিয়ার হুমকি, এই সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় এক গভীর, বহুমাত্রিক ও বিপজ্জনক সংকটের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA দাবি করেছে যে ইরানের চলমান অস্থিরতায় অন্তত 538 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় 5 শতাধিক বিক্ষোভকারী এবং প্রায় অর্ধশত নিরাপত্তা বাহিনীর সদস্য। সরকারিভাবে ইরান এখনও কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান দেয়নি, আর তথ্য প্রবাহ ইচ্ছাকৃতভাবে সীমিত করে রাখার কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষকদের পক্ষে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করাও কঠিন হয়ে পড়েছে। তবে এটুকু স্পষ্ট যে 2022 সালের পর এটি ইরানের সবচেয়ে বড় ও সবচেয়ে বিস্তৃত গণমাধ্যম, যা কেবল অর্থনৈতিক অসন্তোষে সীমাবদ্ধ না থেকে সরাসরি শাসক ধর্মীয় প্রতিষ্ঠানের বৈধতাকেই চ্যালেঞ্জ করছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই বিক্ষোভের সূচনা হয়েছিল 28শে ডিসেম্বর, যখন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের সংকট সাধারণ মানুষের ক্ষোভকে রাস্তায় নামিয়ে আনে। কিন্তু দ্রুতই সেই ক্ষোভ রাজনৈতিক রূপ নেয় এবং রুটি ও কাজের দাবির জায়গা দখল করে নেয় শাসন ব্যবস্থার পরিবর্তনের স্লোগান। ইরানের রাজনৈতিক ইতিহাসে এটি নতুন কিছু নয়। 1999 সালের ছাত্র আন্দোলন, 2009 সালের গ্রিন মুভমেন্ট, 2017-18 ও 2019 সালের অর্থনৈতিক বিক্ষোভ এবং 2022 সালে হিজাব ইস্যুতে বিস্ফোরিত আন্দোলন, সব ক্ষেত্রেই শুরুটা ছিল নির্দিষ্ট দাবিতে, কিন্তু পরিণত হয়েছিল শাসন ব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ। তবু বর্তমান পরিস্থিতির বিশেষত্ব হল এটি এমন এক সময় ঘটছে যখন ইরান সাম্প্রতিক এক যুদ্ধের ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে, তার আঞ্চলিক মিত্রদের অবস্থান দুর্বল, অর্থনীতি চরম চাপে এবং আন্তর্জাতিকভাবে দেশটি আরও বেশি বিচ্ছিন্ন। এই আন্দোলনে নিহতের সংখ্যা কেবল মানবাধিকার সংকটের ইঙ্গিতই দেয় না, বরং রাষ্ট্রের দমননীতির তীব্রতা ও ভয়ের রাজনীতির গভীরতাও প্রকাশ করে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন তেহরানের মর্গে সারিবদ্ধ লাশের ব্যাগ দেখানো হয়েছে, যেখানে কর্তৃপক্ষ দাবি করছে যে নিহতরা সশস্ত্র সন্ত্রাসীদের কর্মকাণ্ডের শিকার। অন্যদিকে আন্দোলনকারীদের ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ বলছে ভিন্ন কথা। রাতে রাস্তায় হাজার হাজার মানুষের মিছিল, স্লোগান, হাততালি, আগুন, বিস্ফোরণের শব্দ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ। ইন্টারনেট কার্যত বন্ধ করে দেয়ায় এই দুই বয়ানের মধ্যে কোনটা সত্য তা নির্ধারণ করা আরও কঠিন হয়ে উঠছে। এই তথ্য অবরোধ নিজেই ইরানি রাষ্ট্রের এক পুরনো কৌশল, যা তারা বারবার ব্যবহার করছে জনগণের মধ্যে সমন্বয় ভেঙে দেয়া, আন্তর্জাতিক নজর এড়িয়ে যাওয়া এবং বিক্ষোভের গতি কমানোর জন্য। কিন্তু এবারের প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের ভূমিকা। ডোনাল্ড ট্রাম্প, যিনি আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায়, প্রকাশ্যেই ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানাচ্ছেন এবং বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকার যদি অতিরিক্ত বল প্রয়োগ করে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য, ইরান হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, ইরানি নেতৃত্বের কাছে সরাসরি উস্কানি হিসেবেই ধরা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরান বিষয়ে ট্রাম্পকে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্র ব্যবহার, নিষেধাজ্ঞা আরও জোরদার করা এবং বিরোধীদের অনলাইন সহায়তা দেওয়ার মতো বিভিন্ন বিকল্প নিয়ে ব্রিফ করা হওয়ার কথা। এই সবই ইরানের শাসক গোষ্ঠীর পুরনো ভয়কে আরও উস্কে দিচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে ভেতর থেকে সরকার পতনের চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রতিক্রিয়া ছিল প্রত্যাশিতভাবেই কঠোর ও হুমকিমূলক। সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের উপর যে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল এবং এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি ও জাহাজ বৈধ লক্ষ্যবস্তু হবে। এটি নিছক বক্তব্য নয়, বরং ইরানের সামরিক মতবাদেরই প্রতিফলন, যেখানে প্রতিরোধ ও প্রতিশোধের মাধ্যমে শত্রুকে নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়। গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেখানে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, আর জবাবে ইরান, ইসরায়েল ও কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই স্মৃতি এখনও তাজা এবং
অস্থিরতা সেই সংঘাতের পুনরাবৃত্তির আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। ইসরায়েলও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিভিন্ন সূত্র বলছে দেশটি উচ্চ সতর্কতায় রয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে তারা বলছে যে এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়। বাস্তবে ইসরায়েলের জন্য ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা একদিক দিয়ে সুযোগ, অন্যদিকে ঝুঁকি। সুযোগ এই অর্থে যে দুর্বল ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে কম সক্ষম হবে এবং হিজবুল্লাহ ও অন্যান্য মিত্রদের সহায়তা সীমিত করতে বাধ্য হবে। আবার ঝুঁকি এই অর্থে যে কোণঠাসা ইরান অনেক সময় আরও আক্রমণাত্মক ও অনিশ্চিত হয়ে ওঠে। নেতানিয়াহুর বক্তব্য, আমরা সবাই আশা করি পারস্য জাতি শিগগিরই স্বৈরাচারের জোয়াল থেকে মুক্ত হবে, এই দ্বৈত মনোভাবকেই প্রকাশ করে। ইরানের শাসক গোষ্ঠী বরাবরের মতোই এই আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করছে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সন্ত্রাসীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করছে। যারা মসজিদে আগুন দেয়, ব্যাংক ও সরকারি স্থাপনায় হামলা চালায় এবং মানুষ হত্যা করে, এই ভাষা নতুন নয়। 1979 সালের বিপ্লবের পর থেকে ইরানের প্রতিটি বড় আন্দোলনকেই প্রায় একইভাবে বর্ণনা করা হয়েছে। এর উদ্দেশ্য দ্বিমুখী। একদিকে নিরাপত্তা বাহিনীর দমনকে বৈধতা দেওয়া, অন্যদিকে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখা। তবে প্রশ্ন হলো, এই কৌশল কতটা কার্যকর হবে যখন অসন্তোষ কেবল শহুরে মধ্যবিত্ত নয়, বরং শ্রমিক, বেকার যুবক, এমনকি কিছু গ্রামীণ এলাকাতেও ছড়িয়ে পড়ছে। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রবাসী বিরোধীদের সক্রিয়তা। ইরানের শেষ শাহের পুত্র রেজা শাহ পাহলভি প্রকাশ্যে বলেছেন যে তিনি ইরানে ফিরে এসে একটি গণতান্ত্রিক রূপান্তরের নেতৃত্ব দিতে প্রস্তুত। বিক্ষোভে কোথাও রাজা দীর্ঘজীবী হোক স্লোগান শোনা যাওয়ার পর এই দাবিকে আরও আলোচনায় এনেছে। একই সঙ্গে মুজাহিদিন এ খালাক বা এমইকে নেত্রী মরিয়ম রাজাভিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ইরানি জনগণ ইতিমধ্যেই জনপরিসরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তবে বাস্তবতা হলো এই বিরোধী শক্তিগুলো ভীষণভাবে বিভক্ত এবং ইরানের ভেতরে তাদের সাংগঠনিক ভিত্তি কতটা শক্ত সে প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর নেই। অনেক বিশ্লেষকই মনে করেন প্রবাসী নেতারা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণে সফল হলেও দেশের ভেতরে একটি সমন্বিত বিকল্প নেতৃত্ব এখনও গড়ে ওঠেনি। এই জায়গাতেই আসে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইরের মতে বিশ্লেষকরা মনে করেন এই বিক্ষোভ শেষ পর্যন্ত সরকারকে উৎখাত নাও করতে পারে, কিন্তু এটি শাসন ব্যবস্থাকে আগের চেয়ে দুর্বল করে তুলবে। ইরানের ক্ষমতার কেন্দ্র, সুপ্রিম লিডারের দপ্তর, বিপ্লবী গার্ড, বিচার বিভাগ এখনও মোটামুটি ঐক্যবদ্ধ বলেই মনে হচ্ছে। সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর বড় কোনো অংশ এখনও প্রকাশ্য বিদ্রোহ করেনি। ইতিহাস বলছে ইরানে যখনই নিরাপত্তা বাহিনী ভেঙে পড়ে বা নিরপেক্ষ হয় তখনই বড় পরিবর্তনের পথ খুলে যায়। আপাতত সেই লক্ষণ দেখা যাচ্ছে না, বরং রাষ্ট্র ধীরে ধীরে ভয়, ক্লান্তি ও দমন দিয়ে রাস্তাগুলো খালি করার কৌশল নিচ্ছে। তবে এটাও সত্য যে এই আন্দোলন ইরানি সমাজের গভীর রূপান্তরের প্রতিফলন। একটি তরুণ প্রজন্ম যারা বিপ্লব বা ইরান ইরাক যুদ্ধ দেখেনি, তারা রাষ্ট্রের আদর্শিক বয়ানকে আর আগের মতো গ্রহণ করছে না। অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সামাজিক নিয়ন্ত্রণ সব মিলিয়ে তাদের কাছে বর্তমান ব্যবস্থা ব্যর্থ বলেই প্রতীয়মান হচ্ছে। এমনকি আন্দোলন দমন হলেও এই ক্ষোভ কোথাও না কোথাও জমা থাকবে, ভবিষ্যতে আরও বড় বিস্ফোরণের সম্ভাবনা তৈরি করবে। আন্তর্জাতিক পরিসরে এই সংকটের প্রভাবও গভীর। মধ্যপ্রাচ্য এমনিতেই এক অস্থিতিশীল অঞ্চলে পরিণত হয়েছে। গাজা যুদ্ধ, লেবাননে হিজবুল্লাহর উপর চাপ, ইয়েমেনে সংঘাত এবং তেলের বাজারের অনিশ্চয়তা, এর মধ্যে ইরানের ভেতরে বড় ধরনের অস্থিরতা পুরো অঞ্চলকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। যুক্তরাষ্ট্র যদি সত্যি সরাসরি হস্তক্ষেপ করে তাহলে তা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যকে একটি নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আবার যুক্তরাষ্ট্র কেবল কথার যুদ্ধ চালিয়ে গেলে ইরানি নেতৃত্ব হয়তো এটিকে নিজের স্বার্থেই ব্যবহার করবে, জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়ে আন্দোলন দমনের জন্য।
সব মিলিয়ে ইরানের বর্তমান পরিস্থিতি এক জটিল সমীকরণ। এখানে আছে জনগণের প্রকৃত ক্ষোভ, আছে রাষ্ট্রের কঠোর দমননীতি, আছে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির স্বার্থ এবং আছে ইতিহাসের ভার। এই সংকটের তাৎক্ষণিক পরিণতি কী হবে তা বলা কঠিন, তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে ইরান আর আগের মতো নেই। এই আন্দোলন সফল হোক বা ব্যর্থ, এটি ইরানি রাষ্ট্র ও সমাজের সম্পর্কের মধ্যে একটা গভীর ফাটলকে উন্মোচিত করেছে, যার প্রভাব আগামী বহু বছর ধরে দেশটির রাজনীতি ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনুভূত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।